আজকে তো আসলে আমরা পড়তে চাচ্ছিলাম যে মেটাবলিজমের একদম লাস্ট স্টেপ যেটা, মেটাবলিজমের লাস্ট স্টেপ, আই মিন ক্যাটাবলিজমের যে লাস্ট স্টেজ, সেটা নিয়ে আজকে পড়ালেখা করতে। চলো দেখা যাক কি করা যায়। মাঝে মাঝে তোমাদেরকে একটু দেখে কথা বলতে চাই, কারণ হলো যে তোমাদের সাথে তো দেখা হয় না, ওই জন্য তোমাদেরকে এখানে একটু দেখলে ভালোই লাগে। আচ্ছা, আমি তোমাদেরকে এই ছবিগুলো বেশ বেশ কয়েকবারই দেখাইছি, তাই তো? এই ছবিগুলো নিয়ে আমরা আসলে অনেকবারই কথা বলি, কারণ হলো আহ, যে আমরা তো এই মেটাবলিজম নিয়ে যেহেতু আমাদের পড়ালেখা হচ্ছে। ম্যাম, জুমের মধ্যে একবার আইডি হ্যাকের ব্যাপার হলো, তাই জুম আনইনস্টল করা পুরো রেকর্ডিং দেখে নেই ম্যাম। আচ্ছা, ভালো কথা, দেখে নিলেই হলো। আমি আরো ভাবছি যে তাহমিদ আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি আরো মনে মনে ভাবতেছি যে সাফওয়ান রহমান হয়তো বা ভাবে যে আমি তো অনেক ভালো পারি, আমার আর এইসব ক্লাস করে লাভ কি। কিন্তু ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা ভুলে যেও না বাবা। আমি আমাদের এই ক্লাসগুলো কষ্ট করে নেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো যে তোমাদেরকে একটু হলেও ট্র্যাকের ভিতরে রাখা। না হলে তো আসলে পড়তে ইচ্ছা করবে না, এটা খুব স্বাভাবিক। আমি সেদিনও ওদের সাথে কথা বলতেছিলাম যে স্টুডেন্ট, তুমি যদি এখন আমাকে এরকম দিয়ে দাও যে কোনো পরীক্ষা টরীক্ষা নাই সামনে, আমার কোনো অবজেক্টিভ নাই, কয়েকদিন পর পরীক্ষা, এই ধরনের কিছু নাই, আমার নিজেরও তো পড়তে ইচ্ছা করবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? প্রেশার না থাকলে তো মানুষ কাজ করতে চায় না। তো আমরা যেটা চাই যে তোমরা একদম টোটাল ভুলে না, যে যদি একটু আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু একটা কথাও যদি শোনো, তাহলেও যদি তোমাদের কোনো উপকার হয়, সেটাই আর কি। তাহলে দেখো, এই জিনিসগুলো আমি এর আগেও তোমাদেরকে দেখাইছি, এটা দেখলে তো মানে এটা দেখে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সেটা হলো যে আমরা কিন্তু এই 3টা বায়োমলিকুলস দিয়ে স্টার্ট করেছিলাম, আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, আমাদের এই ক্লাসের জার্নি যে স্টার্ট করেছিলাম, আমি তোমাদের প্রথমে বলে নিয়েছিলাম যে আমি বায়োমলিকুলস দিয়ে স্টেপ বাই স্টেপ আগাবো। তো সেভাবে আমি আগাইছি। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে পড়িয়েছিলাম কার্বোহাইড্রেট, দেন লিপিড, এরপরে প্রোটিন। তো এটা কি ছিল, আমরা কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন সবগুলো কিন্তু কি ছিল, ম্যাক্রোমলিকুল ছিল, তাই তো? এই ম্যাক্রোমলিকুল বা লার্জার যে কমপ্লেক্স মলিকুল যেগুলো ছিল, সেগুলোকে তো আমাদেরকে ভাঙতে হয়েছে। এই ভাঙার কাজটা আমরা কোথায় করছি? ভাঙার কাজটা আমরা উইদিন দ্য ইন্টেস্টাইন করছি, মানে যেগুলো আমরা ডায়েটের মাধ্যমে যখনই আমরা কার্বোহাইড্রেট, লিপিড বা প্রোটিন নিচ্ছিলাম, তখনই আমাদের যে ভাঙার কাজগুলো করতে হয়েছে আমাদেরকে আমাদের ইন্টেস্টাইনের ভিতরে বা জিআই ট্র্যাক্টের ভিতরে। এট দ্য সেম টাইম একটু থিঙ্ক করে দেখো যে আমাদের বডির ভিতরেও কিন্তু এই কাজটা হয়েছে। যেমন গ্লুকোজকে তো তুমি গ্লাইকোজেন হিসেবে জমা রেখেছো না তোমার বডিতে কিছু, তো তুমি যখন গ্লাইকোজেন কে ভাঙছো, সেখানেও কিন্তু তুমি গ্লাইকোজেন, এই যে স্টার্চ ভেঙে যেমন তুমি গ্লুকোজ বানাইছো, এরকম কিন্তু গ্লাইকোজেন ভেঙেও তুমি তোমার বডির ভিতরে গ্লুকোজ বানাইছো। আবার প্রোটিন, আমি গত ক্লাসগুলোতে তোমাদের সাথে প্রোটিন নিয়ে আলোচনা করেছি, তো যখন তুমি ডায়েটারি প্রোটিন খেয়েছো তখন ভেঙে অ্যামাইনো অ্যাসিড বানাইছো। আবার কিন্তু তোমাদেরকে আমি ওই যে ইউবিকুইটনের মাধ্যমে কিভাবে অ্যাটাচড হয়ে প্রোটিওজমের ভিতরে যে ওটা ভাঙে, এটা কিন্তু ইন্ট্রাসেলুলার সেলের ভিতরে, কিন্তু যখন একটা প্রোটিনের লাইফ স্প্যান শেষ হয়ে যায়, তখন আমরা এটাকে ভেঙে ফেলি। তো সেটা মানে কিছু কিছু মানুষের কমন সেন্স খুব বাজে লাগে, যখন একটা ফোন কেটে দেওয়া হয় তখন সেটা ইন্ডিকেট করে যে সে বিজি আছে। তো আমি আমাদের মানে কিছু কলিগদেরই যে মানে এত কেন কমন সেন্স, এত কেন কম হবে, আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি, সে রিপিটেডলি আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে। আমি ফোন কেটে দেওয়া মানে তো আমি বিজি আছি। তো তাহলে আমি বডির ভিতরে কিন্তু আমি প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড বানায় নিতে পারি। সেরকম লিপিড, দেখো আমরা লিপিড যে ডায়েটারি লিপিড আমি বলেছিলাম যে ডায়েটারি লিপিডের হচ্ছে মোর দ্যান 90% কিন্তু আমরা কি খাই, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল খাই। তো ট্রাইঅ্যাসাইল খেলে আমরা ভেঙে কিন্তু ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাই। আবার তোমার বডিতে যে ফ্যাট হিসেবে যেটা জমা থাকে তোমার, সেটাও কিন্তু মেইনলি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হিসেবে জমা থাকে। সেটাও আমি তোমাদেরকে পড়িয়েছি যে সেই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল কিভাবে হরমোন সেনসিটিভ লাইপেসটা অ্যাক্টিভেটেড হয়ে যে লাইপোলাইসিসের মাধ্যমে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়, এইগুলো আমরা পড়িয়েছি। তার মানে আমরা খাবার যে খেলাম সেগুলো ভেঙেও, সেগুলো ছিল আমার ম্যাক্রোমলিকুল বা কমপ্লেক্স মলিকুল, সেগুলো ভেঙেও আমি যেমন এরকম
এদের বিল্ডিং ব্লক গুলো বানালাম, সেরকম আমার ভিতরেও যেরকম এরকম কমপ্লেক্স যে বায়োমলিকুলস গুলো ছিল সেগুলোকে ভেঙে আমি আলটিমেটলি কি বানালাম, এই সবগুলো কিন্তু আমাদের বিল্ডিং ব্লক, বা এদেরকে আমরা বলে থাকি মনোমার। আমি তোমাদের সেদিন মলিকুলার বায়োলজি পড়াচ্ছিলাম, তখন আমি বলছিলাম যে নিউক্লিক অ্যাসিডের মনোমার কি, নিউক্লিক অ্যাসিডের মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। সেরকম তুমি যদি প্রোটিনের মনোমার কি, প্রোটিনের মনোমার হলো অ্যামাইনো অ্যাসিড। এই ক্লাসটায় যদি আজকে আমার ইন্টারঅ্যাক্ট করতে পারতাম, আমি আসলে এখন রাদার এই ফেসবুকে এই ক্লাস নেওয়ার চেয়ে ওই আমাদের যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওইটাতে অনেক বেশি ইন্টারেস্ট ফিল করছি, বিকজ ওখানে আমি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি, আর এখানে তো আমি ইন্টারঅ্যাক্ট করতে পারি না। তোমরাও একটা কোশ্চেন যখন আমি করি, তোমরা যখন কারেক্ট আনসার দিতে পারো, তোমাদের নিজেদেরও তো একটু ভালো লাগে। তো আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগতেছে। এটা একটুখানি আমার কাছে ব্লাইন্ড ব্লাইন্ড লাগে, মানে আমি কিছুই শুনতে পাই না। তো যাই হোক, এরপরে দেখো আমরা এটা ভাঙলাম, তো আমরা এই সবগুলো থেকে আমরা কি বানাই নিলাম, আমরা মনোমার বানাই নিলাম, মনোমার বা আমরা হলো যে বিল্ডিং ব্লকটা বানাই নিলাম। সেরকম লিপিডের মনোমার যদি তুমি চিন্তা করো যে আমরা যেহেতু মেইনলি বলেছিলাম যে আমরা মেইনলি ট্রাইসাইলগ্লিসারল খাই, আমার বডিতেও যে আমার কি ট্রাইসাইলগ্লিসারল, ওই জন্য আমরা ধরে নেই যে এই দুটো, এটা ভাঙলে ট্রাইসাইলগ্লিসারল ভাঙলে আমি গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড পাই। তো আমি লিপিডের মনোমার হিসেবে আমি ধরেই নিলাম যে এটা হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এটা আমরা কোথায় করলাম, এটা আমার যখন খাই তখন আমি উইদিন দা জিআই ট্র্যাক্ট, আর যখন আমার বডিতে জমা ছিল তখন উইদিন দা সেলের ভিতরে আমি ভেঙে কিন্তু এই মনোমার বানালাম। এইটা তাহলে আমার কি ছিল, ক্যাটাবলিজমের স্টেজ 1। তারপরে কি হয় স্টেজ 2 তে, কি হয় স্টেজ 2 তে, কেন আমরা এই যে টিসিএস সাইকেলটাকে বলে থাকি যে কমন মেটাবলিক পাথওয়ে, এইটার ভিতরেই কিন্তু আনসার লাইজ উইদিন দিস। এটার ভিতরে কিন্তু আনসারটা লুকায় আছে। দেখো যে তুমি প্রোটিন খাও আর কার্বোহাইড্রেট খাও আর লিপিড খাও, যেটাই খাও না কেন, আলটিমেটলি কি করবা, তুমি তো প্রথমে এদেরকে বিল্ডিং ব্লক বানালা, বানানোর পরে কিন্তু তোমার প্রত্যেকটাকেই নিয়ে যে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে বানাতে হবে। অ্যাসিটাইল কোয়ে না বানালে তো তুমি টিসিএস সাইকেলে রান করাতে পারবা না, আর টিসিএস সাইকেলে যদি না রান করাও টিসিএস তাহলে মেইন যে এনার্জি, যে এটিপি আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি ওখান থেকে, সেই এটিপিটা আমি এক্সট্রাক্ট করতে পারবো না। কারণ সাবস্ট্রেট লেভেলে তোমরা জানো যে সাবস্ট্রেট লেভেলে খুব কমই এটিপি প্রডিউসড হয়, একমাত্র গ্লাইকোলাইটিক পাথওয়েতে সাবস্ট্রেট লেভেলে খুব অসামান্য এটিপি প্রোডাকশন হয়। আবার এই টিসিএস সাইকেল এখন করানোর সময় দেখবা যে টিসিএস সাইকেলেরও একটা স্টেপে যে সাবস্ট্রেট লেভেলে সামান্য এটিপি প্রোডাকশন হয়। বাকি সমস্ত এটিপি গুলোই আসলে প্রডিউসড হয় হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই প্রসেসের মাধ্যমে এটা হয়। তো আমাদের সেই কারণে প্রত্যেকটা খাবার থেকে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে, প্রথমে বিল্ডিং ব্লক বানালাম, বানায় তারপরে সেখান থেকে আমাকে অ্যাসিটাইল কোয়ে বানায় নিতে হয়। অ্যাসিটাইল কোয়ে বানানোর পর এই অ্যাসিটাইল কোয়েটাই কিন্তু যে কোথায় মেটাবোলাইজড, এই টিসিএস সাইকেলে মেটাবোলাইজড হবে। এবং আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু তোমরা জানো যে এই স্টেজ 3, ক্যাটাবলিজমের স্টেজ 3, যেটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টিসিএস সাইকেল, আনাদার ওয়ান হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই দুটো নিয়ে আজকে আমরা পড়ালেখা করব। তো দেখো আমরা এই যে স্টেজ অফ ক্যাটাবলিজম, এটাকে আবার মেটাবলিজমের আন্ডারে নিয়ে এসে কম্পার্টমেন্টালাইজ করছি। এটা আমরা আমাদের নিজেদের সুবিধার্থে কিন্তু এটা করছি। এরকম কোথাও কোনো হার্ড এন্ড ফাস্ট রুলস দেয়া নাই। আমি তোমাদের সাথে যখন এর আগে আলোচনা করেছিলাম, আমি জানি না সাদ আছে কিনা আজকের ক্লাসে, থাকলে ও এই জিনিসটা জানতে চেয়েছিল। তো তোমরা এটা একটু খেয়াল করে দেখো যে এটা আমরা আমাদের নিজেদের মতো করে বানাই নিয়েছি। যে এই ক্যাটাবলি, আমরা তো জানি যে ক্যাটাবলিজমের 3টা স্টেজ, ক্যাটাবলিজমের 3টা স্টেজকে আমরা এটাকে ধরে নিয়েছি যে এটা হচ্ছে প্রাইমারি মেটাবলিজম, যেখানে আমি আমার লার্জ কমপ্লেক্স পার্টিকেলটাকে ভেঙে আমি তার মনোবার বা বিল্ডিং ব্লক বানায় নিলাম। সেটা হতে পারে আমার জিআই ট্র্যাক্টে, মেইনলি যেগুলো আমরা ডায়েটারি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট যেটা খাচ্ছি ডায়েটের মাধ্যমে, সেটা আমি জিআই ট্র্যাক্টে করব। যেটা আমার সেলের ভিতরে ইন্ট্রাসেলুলারলি ভাঙতে হবে, সেটাও কিন্তু ভেঙে আমার এই মনোমার বানাবো। এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইমারি মেটাবলিজম। এরপরে দেখো প্রাইমারি মেটাবলিজম যখন শেষ হয়ে গেল, তখন আমি তো মনোমার বানাই নিছি। এইবার কিন্তু আমার মনোমারটাকে স্টেজ 2 তে যে প্রত্যেকটা মনোমারকে আমি কি করব, ওই যে একটা কমন মেটাবোলাইট বানাবো। সেই কমন মেটাবোলাইট কি, সেই কমন মেটাবোলাইটটাই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে দেখো আমরা স্টেজ 2 তে এসে স্টেজ 2 তে এসে কিন্তু আমরা অ্যাসিটাইল কোয়ে বানাইছিলাম।
কিন্তু আমি যখন মেটাবলিজমের এই যে কম্পার্টমেন্টালাইজ করলাম, তানভীর হোসেন কি এখন ঠিকঠাক মতো দিচ্ছ, আইটেম দিচ্ছ? তুমি এই যে ক্লাসে জয়েন করছো, তোমাকে দেখে আমি খুবই খুশি হলাম। তুমি ক্লাসগুলোতে জয়েন করো, প্লাস হচ্ছে যে তুমি করো আইটেম কমপ্লিট করো, ইনশাল্লাহ সামনে যাতে তুমি পরীক্ষাটা দিতে পারো। ঠিক আছে? এখন দেখো স্টেজ 2 এবং স্টেজ 3 এর আমরা কিন্তু অ্যাসিটাইল কোয়ে ফরমেশন পর্যন্তই কিন্তু স্টেজ 2, কিন্তু দেখো স্টেজ 3 পার্টলি কিন্তু আমরা নিয়ে এসে সেকেন্ডারি বা ইন্টারমিডিয়ারি মেটাবলিজমকে যখন আমরা এটা কম্পার্টমেন্টালাইজ করেছি, তখন সেকেন্ডারি মেটাবলিজমের ভিতরে স্টেজ 2 অ্যাজ ওয়েল অ্যাজ স্টেজ 3 পার্ট নিয়ে এসেছি। মানে টিসিএ সাইকেলটাকে আমরা ইন্টারমিডিয়ারি মেটাবলিজমের ভিতরে নিয়ে আসছি, আর রেসপিরেটরি চেনটাকে একদম এক্সক্লুসিভলি টারশিয়ারি মেটাবলিজমে দিয়ে দিয়েছি। তার মানে আমরা ইন্টারমিডিয়ারি মেটাবলিজম বলতে সবসময় বুঝি যে ডাইজেশন অ্যাবজর্পশন হওয়ার পরে এই এন্ড প্রোডাক্টটা যা ফেট হবে, ইট কুড বি অ্যানাবলিক ফেট আর ইট কুড বি ক্যাটাবলিক ফেট, তার যে ফেট হবে সেটাই হচ্ছে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। কারণ দেখো এই যে টিসিএ সাইকেল ইটসেলফ ইজ আ অ্যাম্ফিবলিক পাথওয়ে। তার কারণ কি? কারণ টিসিএ সাইকেল নিজে একটা অ্যাম্ফিবলিক পাথওয়ে। একটু পরেই তোমাদেরকে যে দেখাবো যে এটা যেমন তার যেমন একটা ক্যাটাবলিক পটেনশিয়ালিটি আছে, সেরকম অ্যানাবলিক পটেনশিয়ালিটিও আছে। কারণ এই টিসিএ সাইকেল এটার ভিতর দিয়ে দেখবা যে কত জিনিস আমার বডিতে সিনথেসাইজ হয়, মানে তৈরি হওয়া মানেই তো আমার অ্যানাবলিক, তাই না? আর এখানে যেহেতু অ্যাসিটাইল কোয়েটা আলটিমেটলি ক্যাটাবলাইজড হয়ে কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। সেজন্য তার মানে দুইটা পটেনশিয়ালিটি আছে, ক্যাটাবলিক অ্যানাবলিক। এই জন্য আমরা তাহলে এই অংশটাকে বলেছি প্রাইমারি, একদম শুধুমাত্র যেখানে আমি মনোমার বানালাম সেটা হচ্ছে প্রাইমারি মেটাবলিজম। এরপরে স্টেজ 2 মানে অ্যাসিটাইল কোয়ে বানানো এবং টিসিএ সাইকেল পর্যন্ত, এইটুকু হচ্ছে সেকেন্ডারি ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। আর টারশিয়ারি মেটাবলিজম সবসময় হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট, যেটা সেটা। তাহলে আমার মনে হয় তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা যেহেতু এখন অ্যাসিটাইল কোয়ে নিয়ে কথা বলতে যাব, তাহলে আমাদের একটু জেনে নিতে হবে, মানে আমার এখানে আজকে আমরা পড়বো হচ্ছে টিসিএ সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এই টিসিএ সাইকেলের আমার সাবস্ট্রেট, যে সাবস্ট্রেটটা এই সাইকেলে এন্টার করবে সেটা সেই জিনিসটাই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে দিয়েই কিন্তু আমার জার্নি শুরু হবে। তাহলে অবশ্যই আমাকে জেনে নিতে হবে যে অ্যাসিটাইল কোয়ে কোথা কোথা থেকে আসে, সোর্স কি, এর ফেট কি, এর ভাগ্যে কি কি ঘটতে পারে। সোর্স তো মোটামুটি আমরা জানি, তাই না? একটু আগেই দেখে আসলাম যে তুমি কার্বোহাইড্রেট খাও, প্রোটিন খাও আর ফ্যাটি খাও, আলটিমেটলি এগুলো সবই অক্সিডাইজড হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, তাই না? আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড দুই ধরনের আছে, একটা গ্লুকোজেনিক আর একটা হচ্ছে যে কিটোজেনিক। গত ইসেই তোমাদের পড়াইছি। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা পাইরুভেট বানাতে পারি, আর আমি যদি পাইরুভেট বানাতে পারি সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে বানাই নিতে পারবো। আর যেগুলো কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড সেগুলো তো ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে হয়ে যাবে। এরপরে আমরা জানি গ্লুকোজের যে গ্লাইকোলাইটিক পাথওয়ের মাধ্যমে পাইরুভেট থেকে পরে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এটা আমি তোমাদেরকে এর আগে যখন গ্লাইকোলাইটিক পাথওয়ে পড়িয়েছিলাম তখন পড়ায় ফেলছি এটা। আর ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ভেঙে আমরা দুইটা জিনিস পাই, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল তো ওই যে তোমার এই ইয়েতে ঢুকে যেতে পারে, গ্লাইকোলাইটিক পাথওয়ের একটা এসে ঢুকে যেতে পারে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে। সে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজও বানাতে পারে, আবার এই যদি সে গ্লাইকোলাইটিক পাথওয়েতে যায় তাহলে পাইরুভেট হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। ফ্যাটি অ্যাসিড তো ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে, তোমরা জানো বেটা অক্সিডেশনের এন্ড প্রোডাক্ট কি, বেটা অক্সিডেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে এই সবগুলো হচ্ছে সোর্স অ্যাসিটাইল কোয়ে, এতগুলো সোর্স থেকে আমি অ্যাসিটাইল কোয়ে পেতে পারি। এখন অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কি কি বানাইতে পারি, তৈরি কি কি করতে পারি, ফেট কি কি হতে পারে? এক নাম্বারই দেখো এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু মেইন সাবস্ট্রেট ফর টিসিএ সাইকেল। তার মানে আমি এই টিসিএ সাইকেল রান করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এছাড়াও অ্যাসিটাইল কোয়ে দিয়ে তো আমি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, যেমন ফ্যাটি অ্যাসিড ভেঙে অ্যাসিটাইল কোয়ে বানাতে পারি, সেরকম অ্যাসিটাইল কোয়ে জমা করে করে কিন্তু আমি ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করি। অ্যাসিটাইল কোয়ে দিয়ে আমি কিটোন বডি বানাই, তোমরা জানো যে কিটোন বডি আবার ভেঙে কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। অ্যাসিটাইল কোয়ে দিয়ে কোলেস্টেরল বানানো যায়। আর এছাড়াও অনেকগুলো জিনিস তোমরা জানো যে নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, সেই অ্যাসিটাইল কোলিন টাইপের যে সমস্ত অ্যাসিটাইলেটেড যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো তৈরিতেও আমার এই অ্যাসিটাইল কোয়ে কাজে লাগে।
তাহলে এই অল দিস আর সোর্সেস এন্ড ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তোমাদের এটা রিটেনে খুবই আসে, রিটেনে মানে দেখা যায় যে প্রতি বছরই আসে। আর হলো যে তানভীর জি ম্যাম পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, আর মুন্না ভাই এসছো? মুন্না ভাই, আচ্ছা ভালো আছে মুন্না ভাই? কতদিন দেখো তোমাদেরকে নিয়ে আমরা হাসাহাসি করতে পারি না, আগে মুন্না ভাইকে নিয়ে হাসতাম। আচ্ছা মুন্নাকে দেখে ভালো লাগলো, মুন্নার এখানে চেহারাটাও সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এবং এই টিসিএস সাইকেল, আচ্ছা আমরা এখন আগাতে থাকি, টিসিএস সাইকেল সম্পর্কে আমরা পড়বো, তো এটা নিয়ে আর না কথা বলি। আমাদের আজকে এই কমন মেটাবলিক, এই দুইটাই কিন্তু একটা কমন মেটাবলিক পাথওয়ে, তোমরা দেখলে বুঝবে। টিসিএস সাইকেল থেকে বা তুমি গ্লাইকোলাইটিক পাথওয়ে থেকে বা বেটা অক্সিডেশন থেকে যে রিডিউসড কোএনজাইম গুলো পাবা, সেই রিডিউসড কোএনজাইম গুলোকে ফার্দার অক্সিডাইজড করতে হলে তোমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের হেল্প নিতে হবে। ওখানে যেই আসলে এই সমস্ত রিডিউসড কোএনজাইম গুলো ফার্দার অক্সিডাইজড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এট দ্য সেম টাইম সে কি করে, আমার এটিপি প্রোডাকশন করে দেয়। মেটাবলিজম সম্পর্কে একটু আমরা করে আসি, ঘুরে আসি, জাস্ট একটু ওভারভিউ করে আসি। তোমাদের অলরেডি হয়তো মনে আছে, তোমরা জানো যে এটা ইন্টিগ্রেটেড কেমিক্যাল অ্যাক্টিভিটিস, সেলের ভিতরে সাধারণত হয়, কনসার্ন উইথ অ্যানাবলিজম অর ক্যাটাবলিজম এটা। এবং আমরা জানি যে অ্যানাবলিজমের সময় আমার কি লাগে, আমার সাধারণত অ্যানাবলিজম মানেই হচ্ছে আমার এনার্জি দিতে হয়, আর ক্যাটাবলিজম একটা পাথওয়ে যেটার মাধ্যমে আমি আরো এনার্জি পাই, তাই তো? হ্যাঁ, তো এই যে ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে আমরা যে এনার্জি পাই সেইটা কাজে লাগাই কিন্তু অ্যানাবলিক পাথওয়ে গুলো চলে। এক্সেপশন হচ্ছে ডাইজেশন। হ্যাঁ, ডাইজেশনটা যদিও ওইটা হলো আমরা বলে থাকি যে ক্যাটাবলিক পাথওয়ে, বাট এই ডাইজেশনের সময় আমরা আসলে কোনো এনার্জি পাই না, বাকি সবগুলোতেই আমরা কিছু না কিছু এনার্জি পাই। মেটাবলিক পাথওয়ে বলতে আসলে আমরা কি বুঝি? পাথওয়ে হলো যে এই যে আমরা জানি পাথওয়ে মানে ওই যে সিরিজ অফ কোঅর্ডিনেটেড এনজাইম ক্যাটালাইজ রিঅ্যাকশন, তোমরা বিভিন্ন পাথওয়ে গুলো তো পড়ে আসছে। অ্যাজ ফর এক্সাম্পল এই যে গ্লাইকোলাইসিস, এটা একটা পাথওয়ে। এই যত ধরনের তোমরা এই যে অ্যানাবলিক ক্যাটাবলিক তোমরা জানো, গ্লুকোনিওজেনেসিস ইট ইজ এ পাথওয়ে। তারপরে ওই যে এই যে বেটা অক্সিডেশন, এটা একটা পাথওয়ে। এরকম এইগুলোকে আমরা বলে থাকি পাথওয়ে। পাথওয়ে মানে একটা স্টেপ বাই স্টেপ দেখা যায় যে একটা যেটা ফার্স্ট স্টেপে যেটা সাবস্ট্রেট ছিল, সেকেন্ড স্টেপে যে তো সে প্রোডাক্ট হয়ে গেল, সেকেন্ড স্টেপে যে ওই প্রোডাক্ট নিয়ে পরের স্টেপ শুরু করে দিল, এইভাবে স্টেপ বাই স্টেপ আগাতে থাকে। এবং আমরা আজকে এই টিসিএস, কেন এটাকে আমরা সাইকেল বললাম? এটা তো একটা পাথওয়ে, তাই না? আমরা জানি যে ইট ইজ অ্যান অ্যামফিবলিক পাথওয়ে, কিন্তু এটাকে আমরা সাইকেল কেন বললাম? এটাকে সাইকেল বলার একটাই কারণ, সেটা হলো যে আমরা জানি যে যদি কোনো পাথওয়ের শেষে যে একটা স্পেসিফিক সাবস্টেন্স আবার রিজেনারেটেড হয়, তখন সেই ধরনের পাথওয়ে গুলোকে আমরা বলে থাকি সাইকেল। অ্যাজ ফর এক্সাম্পল ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলে আমাদের লাস্ট স্টেজে যে কি রিজেনারেট হয়, বলো, আনসার দাও। গতদিন ক্লাসে আমরা এটা করেছি। টিসিএস সাইকেলে কি রিজেনারেট হয় আর ইউরিয়া সাইকেলে কি রিজেনারেট হয়, যে কারণে আমরা এগুলোকে পাথওয়ে বলতেছি। উত্তর দাও তোমরা, এখানে টেক্সট করে উত্তর দাও। আচ্ছা, এখন আমাদের মেটাবলিক পাথওয়ে, কই কেউ উত্তর দিচ্ছ না কেন? তোমরা কি কেউ শুনতে পাচ্ছ না? রুমু, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। হ্যাঁ ঠিক আছে, অর্নিথিন হচ্ছে যে কোন কোন সাইকেলে? এটা হচ্ছে ইউরিয়া সাইকেলে, তাই না? অর্নিথিন রিজেনারেট হয়। আর টিসিএস সাইকেলে কি রিজেনারেট হয়? হ্যাঁ, সবাই তোমরা অর্নিথিন লিখতেছো, টিসিএস সাইকেলে কি রিজেনারেট হয় এটা এটা বলো। অন্নিশা দাস পূজা, কোন তুমি কি আমাদের এমইএমসি 3 ব্যাচের পূজা নাকি কোন পূজা? আমি ঠিক তোমাকে চিনতে পারলাম না। হ্যাঁ, অক্সালো অ্যাসিটেট, ভেরি গুড, অক্সালো অ্যাসিটেট। ওখানে হচ্ছে ইউরিয়া সাইকেলে অর্নিথিন রিজেনারেটেড হয়, আর টিসিএস সাইকেলে হচ্ছে অক্সালো অ্যাসিডেট রিজেনারেট হয়। এই কারণে আমাদের কি হয়, আমরা এই দুটাকে কিন্তু সাইকেল বলছি, বিকজ আমরা বলে নিয়েছি, ডেফিনিশনে বলে নিয়েছি যে যদি কোনো পাথওয়েতে কোন একটা স্পেসিফিক সাবস্টেন্স রিজেনারেটেড হয়, তাহলে সেই পাথওয়েটাকে আমরা সাইকেল বলে থাকি।
অ্যানাবলিক পাথওয়ে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে কনসার্ন উইথ অ্যানাবলিজম, মানে সিনথেটিক যে সমস্ত পাথওয়ে সেগুলোকে আমরা বলে থাকি অ্যানাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক পাথওয়ে কনসার্ন উইথ ক্যাটাবলিজম, মানে ভাঙে ব্রেকডাউন হয়ে ওখান থেকে আমাকে এনার্জি দেয়। আর অ্যাম্ফিবলিক পাথওয়ে মানে দুইটার সাথে যে আছে, যার দুইটা ফেটি আছে, কিছু অ্যানাবলিজম কিছু ক্যাটাবলিজম, অ্যাজ ফর এক্সাম্পল টিসিএ সাইকেল। এখন ব্রিফ হিস্ট্রি আমরা টিসিএ সাইকেল সম্পর্কে জেনে নিই। তোমরা তো জানো যে এটার আরেকটা নাম কিন্তু ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেলটা কিসের জন্য আসলো? এই টিসিএ সাইকেলটা প্রথম কিন্তু এই যে হ্যান্স অ্যাডলফ ক্রেব যিনি, উনি কিন্তু এটা প্রথম হলো যে এটা প্রপোজড করেছিল, যে উনি একটা হচ্ছে যে এনিম্যাল টিস্যুর উপরে একটা এক্সপেরিমেন্ট করে যেটা পাইছিল যে কমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভেট দেখে উনি প্রথম এই টিসিএ সাইকেলটা প্রপোজ করলো। তো পরবর্তীতে উনি যে 1953 তে এটার জন্য নোবেল প্রাইজ পেলো, এখন ওনার নামটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে ক্রেবস সাইকেল। টিসিএ সাইকেল তোমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মটা মনে হয় জানো, এটার একটা নাম হচ্ছে টিসিএ সাইকেল, মানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কেন এটা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, এই যে একটু পরে আমি তোমাদেরকে চেহারাটা দেখাই দেবো, কারণ তোমরা অনেকেই এই জিনিসটা খুব মুখে বলো, বাট কেন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল এটা বুঝো না। তাহলে ক্রেবস সাইকেল কেন বলি এটাকে আমরা, এখন তো বুঝলা, বিকজ এই যে যিনি এটা আবিষ্কার করলো তার নামটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এটাকে ক্রেবস সাইকেল বলছি। আর টিসিএ সাইকেল হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এই ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সেই জন্য এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আমরা যদি একদম একটা গ্লান্স একটা জিনিস চিন্তা করি যে এই টিসিএ সাইকেলটা আসলে কি জিনিস, তো একটা গ্লান্স দেখো যে আমরা ওখান থেকে দেখে আসলাম কি যে যেটাই আমি যে খাবারটাই খাই না কেন, আইদার প্রোটিন কার্বোহাইড্রেট অথবা ফ্যাট যেটাই খাই, তার একটা মানে সেকেন্ড স্টেজে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। সেই অ্যাসিটাইল কোয়েটা আসলে কি জিনিস? এটা কিন্তু একটা 2 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে একটা 2 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। দেখো স্টার্টিং এ এই 2 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড আর একটা 4 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই দুটা কম্বাইন হলো। তাহলে 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল কোয়ে 4 কার্বন কন্টেইনিং অক্সালো অ্যাসিটেটের সাথে মিলে দুই বন্ধু যাত্রা শুরু করলো। এই জার্নি শুরু করে দেখো কি হলো, তো এরা দুইজন মিলে যেটা তৈরি করলো, একটা নিউ প্রোডাক্ট তৈরি করলো, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে 6 কার্বন কন্টেইনিং। একটা নিউ প্রোডাক্ট তৈরি করার পরে আলটিমেটলি যে দেখা গেল কি যে এই অ্যাসিটাইল কোয়ের যে 2 কার্বন, এইটাই দুইটা জায়গায় দেখো এই যে কার্বন ডাই অক্সাইড এই দুইটা কার্বন ডাই অক্সাইড হিসেবে এটা বের হয়ে গেল। তার মানে এই দুই বন্ধু যদিও যুদ্ধে গেছিল, তোমরা ওয়ার মুভিজ নিশ্চয়ই দেখেছো অনেকেই। ওয়ার মুভিজে একটা খুব প্যাথেটিক জিনিস লাগে যে একসাথে দুইটা বন্ধু মনে করে যুদ্ধ করতেছে, এক বন্ধু হঠাৎ করে গুলি লাগলো, হয়তোবা সে উন্ডেড, তো কিছু সময় তাকে সাথে করে নিয়ে যায় ঘাড়ে টাড়ে করে জঙ্গল টঙ্গলে, বিশেষ করে ভিয়েতনামি ওয়ার মুভিজ গুলোতে খুবই দেখা যায়। তো কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় যে ওর অবস্থা এত খারাপ হয়, একটা সময় যে তো মারা যায়, তো তখন তাকে ফেলে দিয়েছে, ওকে আগায় তো যেতে হবে, তাই না? তো সেরকমই প্রথমে সে একটা 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল কোয়ে, ও প্রথমে একবার এই কার্বন ডাইঅক্সাইড একটা ছেড়ে দিল, দিয়ে ওর তো হালুয়া টাইট শেষ। এরপরে আরেকটা কার্বন ডাইঅক্সাইড যখন ছেড়ে দিল, তার মানে তো ভ্যানিশ শেষ, ওরে তো আর টেনে নেওয়া সম্ভব না। ওই কারণে ও কি করলো, এই দুইটা 6 কার্বন কন্টেইনিং সাইট্রিক অ্যাসিড যদিও তৈরি হয়েছিল, মাঝে এই দুইটা কার্বন ডাইঅক্সাইড লস করে আলটিমেটলি যে এই 4 কার্বন কন্টেইনিং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার রিজেনারেটেড হলো। কিন্তু মাঝে সে অনেক ঘটনা ঘটায় গেল। সেই ঘটনাগুলো কি ঘটলো, সেই ঘটনাগুলো একটু চলো আমরা ডিটেইলসে এখন দেখি। কিন্তু সংক্ষেপে কিন্তু এটুকুই যে 2 কার্বন কন্টেইনিং অ্যাসিটাইল কোয়ে combine with the oxalo 4 carbon containing oxalo acetate to produce citric acid। সেই সাইট্রিক অ্যাসিড থেকে আলটিমেটলি দুইটা কার্বন বের হয়ে গেল এজ এ কার্বন ডাই অক্সাইড, এবং অক্সালো অ্যাসিটেট আবার রিজেনারেটেড হলো, রিবর্ন হলো। তার আবার যেহেতু রিবর্ন হলো, এই জন্য এই ঘুরে ঘুরে, এই কারণে আমরা এটাকে সাইকেলের আন্ডারে নিয়ে আসলাম, কারণ আমাদের ডেফিনেশন অনুযায়ী এটাই ছিল, তাই না? আচ্ছা, স্যালিয়েন্ট ফিচার একটা জিনিস দেখো, সেটা হলো যে এখানে অনেকগুলো তোমরা এই মোজাম্মেল স্যারের বইয়ে হয়তো দেখবা যে অনেক কোএনজাইম গুলো অনেক বেশি দিয়েছে, কিন্তু আমি ওই যে স্যার সম্ভবত
পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় তখন যে সমস্ত কোএনজাইম কাজ করে সেগুলোকে এর ভিতরে নিয়ে এসেছে, কিন্তু আমি এক্সক্লুসিভলি টিসিএ সাইকেল পড়াচ্ছি, সেই জন্য ওটাকে আমি এটার ভিতরে টেনে নিয়ে আসি না। এখানে আমার সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এটা 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 জার্নি শুরু করেছিল কার সাথে? জার্নি শুরু করেছিল যেহেতু আমার এই অক্সালো অ্যাসিটেটটা রিজেনারেট করে, ওই জন্য আমি দুটাকে সাবস্ট্রেট হিসেবে নিতে পারছি না। এখানে সাবস্ট্রেট একটাই, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে ওর সাথে মিলে একটা নতুন জিনিস তৈরি করলো, সেটা হলো সাইট্রিক অ্যাসিড। বা এখানে সাবস্ট্রেট হিসেবে অ্যাসিটাইল কোয়ে এই সাইকেলের ভিতরে এন্টার করে আলটিমেটলি সে যে জিনিসগুলো প্রোডাক্ট হিসেবে যা যা তৈরি করে সেটা হচ্ছে তোমার এনএডিএইচ। তোমরা তো জানো এগুলো রিডিউসড ফর্ম। যখন এনএডি থাকে তখন অক্সিডাইজড ফর্ম, এটাই যখন ওর গায়ে হাইড্রোজেন এসে লেগে যায় তখন এটা রিডিউসড ফর্ম। এগুলো অলরেডি তোমরা এখন জেনে গেছো। তাহলে বেশ কিছু রিডিউসড কোএনজাইম তৈরি করলো। আর এই যে অ্যাসিটাইল কোয়ে নিজে তো কার্বন ডাই অক্সাইড হিসেবে অলরেডি ভ্যানিশও হয়ে গেল, আর সাবস্ট্রেট লেভেলে এটিপি প্রডিউস হয়, সেই এটিপিটা এখানে জিটিপি হিসেবে প্রডিউস হয়। আর মোটামুটি সব সেলেই হবে, কিন্তু প্রিরিকুইজিট একটাই, সেটা হলো যে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে। তাহলে আরবিসি তে কি কখনো এই টিসিএ সাইকেল হতে পারবে? তোমাদেরকে আমরা অনেক সময় প্রশ্ন করি যে অক্সালোসিস জেরিন টিসিএ সাইকেল ম্যাম। আচ্ছা, জেমিমা জেরিন রুমু, তুমি তো পাশ করে গেছো, তুমি ক্লাসে জয়েন করেছো যে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস, বাট আই এম থিংকিং why are you here? I'm very happy to see you because তুমি এখানে আসছো, এই জন্য আমি অনেক খুশি। বাট চিন্তা করছিলাম যে তোমরা তো আল্লাহর রহমতে পাশ করে গেছো। যাই হোক, তো তাহলে আমাদেরকে অবশ্যই মাইটোকন্ড্রিয়া থাকতে হবে, তাই না? কারণ এইটা কোথায় হয়, এই টিসিএ সাইকেলের ঘটনাটা কোথায় ঘটে? এটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে। তো যার যে সেলে মাইটোকন্ড্রিয়া নাই সেখানে তো টিসিএ সাইকেল কখনোই হতে পারবে না। এই জন্য তোমরা খেয়াল করে দেখেছো যে আমাদের আরবিসির গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট সবসময় হবে কি ল্যাকটেট, কারণ ওই যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হতে নিলেও তোমার কি লাগবে? মাইটোকন্ড্রিয়া লাগবে। এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, আর এই টিসিএ সাইকেলের পুরো ঘটনাটাই কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম এই ছোট ছোট জিনিসগুলো কেন আপনি এতবার করে বলছেন? এগুলো তো আমরা জানি। এই বাবারা মারা তোমাদেরকে বলি সেটা হচ্ছে তোমরা এই ছোট ছোট জিনিসগুলো নিয়েই ভুল করো। কারণ তোমাদেরকে তো আমরা পরীক্ষার সময় ভাইবার সময় একটু ঘুরায় কোশ্চেন করি, তো তোমরা বুঝো না বলে যখনই একটু ঘুরায় কোশ্চেন করি তোমরা আর বলতে পারো না। তোমাদেরকে আমরা প্রশ্নটা এইভাবে করা হয় যে কেন আরবিসি তে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, বা বলা হয় যে কেন আরবিসির গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে তোমার পাইরুভেট না হয়ে ল্যাকটেট কেন? তো তখন আর বলতে পারে না, তখন আর মাথায় এই জিনিসটা আসে না। মিক ফাহাদ আবার কি জিনিস? আচ্ছা, এটা কি তোমার নাম মিক ফাহাদ? আচ্ছা, ভেরি গুড। এই যে তাহলে মাইটোকন্ড্রিয়াতে হয়, নেচারটা আমি অলরেডি বলে ফেলেছি, এটা অ্যাম্ফিবলিক, কারণ এর দুইটা পটেনশিয়ালিটি আছে, বোথ অ্যানাবলিক এবং ক্যাটাবলিক পটেনশিয়ালিটি আছে। এখানে কোএনজাইম একটু পরে তোমাদেরকে দেখাবো যে কোএনজাইম কারা পার্টিসিপেট করে এবং কারা রিডিউসড হয়ে যায়। এই দুটা কোএনজাইমই রিডিউসড হয়, আর এটাকে আমরা বলে থাকি কমন মেটাবলিক পাথওয়ে। কমন মেটাবলিক পাথওয়ে আমরা কেন বলি সেটা ওই প্রথমেই কিন্তু আমরা এক্সপ্লেন করেই আসছি। কারণ তুমি যে ধরনের খাবারই খাও না কেন, আলটিমেটলি তাকে তোমার অ্যাসিটাইল কোয়ে বানাতে হয়, এবং অ্যাসিটাইল কোয়ে হচ্ছে তোমার সাবস্ট্রেট ফর টিসিএ সাইকেল। এইবার এই ছবিটা দেখে তোমরা ভয় পেও না, এই ছবিটা তোমাদের পরীক্ষাতে এরকম স্ট্রাকচার রাখতে হবে না, এই কেমিক্যাল স্ট্রাকচার রাখতে হবে না। ওকে, তোমরা কথায় লিখে দিবা, ওয়ার্ডসে। ইউ হ্যাভ টু রাইট ইন ওয়ার্ডস, তোমরা ওয়ার্ডসে লিখবা। আমি এই ছবিটা আনার একটাই কারণ, সেটা হলো যে তোমরা এটা বুঝো না কেন এটা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়। আরেকটা জিনিস, এই যে দেখো অ্যাসিটাইল কোয়ে কত কার্বন কন্টেইনিং একটা কম্পাউন্ড, এই জিনিসটা বোঝানোর জন্য এই যে দেখো 1 এবং 2 দুইটা, তাহলে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে একটা 2 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। এই পাশে লেফট সাইড এবার খেয়াল করে দেখো কার সাথে সে জয়েন করলো, এটা হলো অক্সালো অ্যাসিটেট। অক্সালো অ্যাসিটেটের সাথে জয়েন করলো, তো অক্সালো অ্যাসিটেটের অবস্থা দেখো সে কত কার্বন কন্টেইনিং, 1 2 3 4
4 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। আমি এই জিনিসগুলো বোঝানোর জন্য এই ছবিটা নিয়ে এসেছি। তাহলে এই অ্যাসিটাইল কোয়ে ওর জার্নি শুরু করলো এই 4 কার্বন কন্টেইনিং অক্সালো অ্যাসিটেটের সাথে কম্বাইন করে যে জিনিসটা ও তৈরি করলো সেটা হচ্ছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। এখন খেয়াল করে দেখো এই সাইট্রেটের ভিতরে 3টা কার্বক্সিলিক গ্রুপ থাকে। তোমরা কি কেউ জানতা এটা কেন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলা হয়? আচ্ছা, তোমরা যদি কেউ আগে থেকে জেনে থাকো তাহলে তো খুবই ভালো, কারোর জন্য হতে পারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি এটা এই ব্যাপারটা জানতেছো। কারণ আমি অনেক স্টুডেন্টকে প্রশ্নটা করে দেখেছি যে কেন এটার নাম ট্রাই টিসিএস সাইকেল। টিসিএস সাইকেল তো তুমি মানে আমি বললাম তো আমি খুব সিম্পল কোশ্চেন গুলো করি বাট বেসিক কোশ্চেন করি। সেটা হচ্ছে যে এটার নাম হচ্ছে টিসিএস সাইকেল। তাহলে টিসিএস সাইকেল তুমি অ্যাব্রিভিয়েটেড ফর্মটা বলো। তো অনেকে এই অ্যাব্রিভিয়েটেড ফর্মটা বলতে পারে না। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল সারা জীবন টিসিএস সাইকেল পড়ে আসছে, ও টিসিএস সাইকেল বলে। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলটা মাথায় আবার আসে না। তারপর যখন বলি যে কেন এটাকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলে বা ট্রাই কার্বক্সিলিক, এটার নামটা কোথা থেকে আসলো, কেন আসলো? প্রত্যেক নামের পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই যে সাইট্রেট দেখো এখানে খেয়াল করলে বুঝতে পারবা। এই যে আমি তাহলে একটা পেন নেই, পেন নিয়ে তোমাদেরকে একটু বুঝাই দেই। এটা হচ্ছে লেজার পয়েন্টার। ওকে, এই যে দেখো 3টা, এই যে একটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা কার্বক্সিলিক গ্রুপ, এই যে একটা কার্বক্সিলিক গ্রুপ, এই যে ট্রাই কার্বক্সিলিক গ্রুপ। তো তোমার নর্মাল বডির পিএসএ আমরা তো জানি, নর্মাল বডি পিএসএ যদি আমার কার্বক্সিলিক গ্রুপ থাকে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকা মানে কি তার লাস্টের দিকে তো হাইড্রোজেন ছিল, COOH হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা কি হয়ে গেছে, হাইড্রোজেন সে প্রোটনটাকে ডোনেট করে ফেলছে। ইয়েস ম্যাম, কজ সাইট্রেট হ্যাজ 3 কার্বক্সিলিক গ্রুপ। হ্যাঁ, কার্বক্সিলিক গ্রুপ মানে হচ্ছে COOH, কিন্তু তোমরা এখানে দেখলে বুঝবা, এই যে দেখো ওই যে হাইড্রোজেন তো সে প্রোটন তো ডোনেট করে দিচ্ছে, প্রোটন ডোনেট করে দেয় বলে কিন্তু এটার নাম সাইট্রিক অ্যাসিড, এটাকে অ্যাসিড বলা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো 3টা কার্বক্সিলিক গ্রুপ ছিল, এই জন্য এটার নাম হয়েছিল ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। কারণ হচ্ছে যে তারা যখন স্টার্টিং এর সময় অ্যাসিটাইল কোয়ের সাথে যখনই এসে অক্সালো অ্যাসিটেট লেগে ফার্স্ট যে জিনিসটা তৈরি হয় সেটা হলো সাইট্রিক অ্যাসিড বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সেটার জন্য এটার নাম হয়েছিল ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আর যেহেতু ওই যে রিজেনারেট হয় ওই জন্য সাইকেল। পরবর্তীতে যেহেতু ক্রেবস উনি যেহেতু এটা আবিষ্কার করলো, এটার জন্য নোবেল পুরস্কার পেলো, এই জন্য ওনার নামটাকে স্মরণীয় করে রাখার জন্য ওনার নাম অনুযায়ী আমরা এটাকে ক্রেবস সাইকেল বলি। কিটা কিটা মানে কি? আচ্ছা, এরপরে দেখো এটা তো প্রথমে হলো সাইট্রেট হলো, তারপরে আইসোসাইট্রেট, জাস্ট আইসোমারাইজেশন হলো, মানে একটা ওয়াটার এসে এর সাথে লাগলো, এই যে হাইড্রোক্সিল গ্রুপ দেখলে বোঝা যায়। এখানে পরে এসে এই আইসোসাইট্রেট থেকে দেখো একটা কার্বন কিন্তু বের হয়ে গেল অ্যাজ এ কার্বন ডাই অক্সাইড। এই আইসোসাইট্রেট থেকে যখন একটা কার্বন বের হয়ে গেল অ্যাজ এ কার্বন ডাই অক্সাইড, তাহলে আমার এখানে কার্বন সংখ্যা কত ছিল? এই সাইট্রেট যখন হয়েছিল 1 2 3 4 5 6, 6টা কার্বন ছিল না? মানে আমি তো এখানে 4টা আর 2টা 5 6, 6টা কার্বন হওয়ার কথা না? 1 2 3 4 5 6, 6টা কার্বন হবে এখানে। 1 2 1 2 3 4 5, 6টা কার্বন হবে সাইট্রেট। দেখো এগুলোতে অনেক সময় ভুল থাকে। 1 2 3 4 5, 6টা কার্বন হবে। তাহলে আমার যখন সাইট্রেট তৈরি হলো তখন হচ্ছে এরকম, ও আচ্ছা, এই যে এখানে এই যে এটার জন্য একটা এখানে চলে গেছে সেই জন্য। তাহলে এখানে আমার 6 কার্বন কন্টেইনিং, কিন্তু সাইট্রেট এবং আইসোসাইট্রেট দুইটাই কিন্তু 6 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড। এখান থেকে যখন একটা কার্বন ডাইঅক্সাইড, আইসোসাইট্রেট থেকে যখন একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে যেটা তৈরি হলো সেটা হয়ে গেল আলফা কিটো গ্লুটারেট। এটা কিন্তু তখন 5 কার্বন কন্টেইনিং। এবার খেয়াল করে দেখো 1 2 3 4 5 কার্বন কন্টেইনিং। এই আলফা কিটো গ্লুটারেটটা 5 কার্বন কন্টেইনিং। এই আলফা কিটো গ্লুটারেট কি কাজে লাগে বলো তো? আলফা কিটো গ্লুটারেট কি অ্যাকসেপ্ট করে কি হয়ে যায়? কতদিন এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আলফা কিটো গ্লুটারেটের গায়ে যদি তুমি একটা অ্যামাইনো গ্রুপ লাগায় দাও তাহলে ওইটা কি হয়ে যাবে? তখন কিসে পরিণত হবে? আলফা কিটো গ্লুটারেটের গায়ে তুমি একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে ওকে লাগাই দিলা, একটা ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশন করায় ওর গায়ে একটা অ্যামাইনো গ্রুপ লাগাই দিলা, তখন আলফা কিটো গ্লুটারেট উইল বি কনভার্টেড ইনটু হোয়াট? কিসে কনভার্ট হবে? তোমরা আনসার দাও।
তো এই যে দেখো 5 কার্বন কন্টেইনিং, তাহলে এই যে এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল বলে এটা আইসোসাইটেট 6 কার্বন কন্টেইনিং ছিল, ওটা 5 কার্বন কন্টেইনিং হয়ে গেল। এখন এইখানে আলফা কিটো গ্লুটারেট থেকে দেখো আরো একবার গ্লুটামেট। থ্যাংক ইউ। আচ্ছা, এই যখন এই যে কার্বন ডাইঅক্সাইড হয় এখানে একই সাথে তোমার এই যে NADS কনভার্ট হয়, মানে কি এইটা একটা হাইড্রোজেন, এই যেখানে যে তার হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটা সে ছেড়ে দিল, এই যে প্রোডাক্ট যেটা তৈরি হলো সে নিজে অক্সিডাইজড হয়ে গেল, আর এই আমার যে কোএনজাইম সে রিডিউসড হয়ে গেল। এই রিডিউসড কোএনজাইম গুলোই কিন্তু পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্টে যে আবার রিঅক্সিডাইজড হয় এবং এট দ্য সেম টাইম ওরা এটিপি প্রোডাকশন করে। এখানে দেখো তাহলে এটা আমি পেলাম আলফা কিটো গ্লুটার। এরপর আলফা কিটো গ্লুটারেট থেকে আরেকটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। আরেকটা কার্বন ডাইঅক্সাইড যখন বের হয়ে গেল তাহলে দেখো দুইটা কার্বন ডাইঅক্সাইড চলে গেল। তার মানে এই যে অ্যাসিটাইল কোয়ে, এই জন্য বলা হয় যে অ্যাসিটাইল কোয়ে দিয়ে আমি কখনোই গ্লুকোজ বানাইতে পারবো না। কারণ কি, অ্যাসিটাইল কোয়ে তার যাত্রা শুরু করে দুইটা কার্বন দিয়ে, সেই দুইটা কার্বনই কার্বন ডাইঅক্সাইড হিসেবে রাস্তায় শেষ হয়ে যায়, ওই জন্য ও তো আর রিবর্ন করে না। এই যে দেখো দুইটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, বের হওয়ার পরে তারপরে এই আলফা কিটো গ্লুটারেট উইল বি কনভার্টেড ইনটু সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে হতে গেলে তার সাথে একটা কোয়ে এসে লাগতে হবে, মানে এই কোয়ে গ্রুপটা লাগতে হবে। তো এই কোএনজাইম গ্রুপটা এসে গায়ে লেগে গেল। এখানেও কিন্তু তোমার আরেকটা NADS এ কনভার্ট হয়, তার মানে এখানে আমার এটা অক্সিডাইজড হয়ে গেল, আর আমার এই NAD যেটা কোএনজাইম যেটা সেটা রিডিউসড হয়ে গেল। এইখানে দেখো আমার TCA সাইকেলে সাবস্ট্রেট লেভেলে একটা কি প্রডিউস হলো, ATP প্রডিউস হলো ইন আ ফর্ম অফ GTP। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাসটা করেছো, যে মলিকুলার বায়োলজির ক্লাস করেছো, তাদেরকে আমি বলেছিলাম যে অ্যাডেনিন এবং গুয়ানিন এরা দুইটাই কি, এরা দুইটাই তো পিউরিন, তাই না? দুইটাই কিন্তু পিউরিন নিউক্লিওটাইড। অ্যাডেনিন এবং গুয়ানিন দুইটাই হচ্ছে পিউরিন বেস। তো এই এদের প্যারেন্ট হচ্ছে আয়োনোসিন মনোফসফেট। এইটার একটা পাথরের দিকে যে সে অ্যাডেনোসিন মনোফসফেট তৈরি করে, আর একটা পাথরের দিকে যে গুয়ানোসিন মনোফসফেট তৈরি করে। এখন এই তার মানে এই জিটিপি যদিও প্রডিউস হচ্ছে, কিন্তু আসলে ওটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু এটিপি। কাজে তোমরা এটা মনে করো না যেখানে জিটিপি প্রডিউস হচ্ছে ম্যাডাম তাহলে ব্যাপারটা কি হলো। এখানে জিটিপি প্রডিউস হচ্ছে কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট টু এটিপি। এটিপি মানে কি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, জিনিস তো একই। এখানেও কি ছিল, পিউরিন বেজ ছিল, এখানেও জিটিপি তেও পিউরিন বেজ আছে। এর পরের স্টেপে যে দেখো সাকসিনাইল কোয়ে, এর এই যে কোয়েটাকে বাদ দিয়ে দিল এই সময়, এই যে এখানে যখন সে এটিপি প্রডিউস করলো সেই সময় তার কোয়েটাকে বাদ দিয়ে যখন যেটা তৈরি হয়ে গেল এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট। এর গায়ে তখনও দেখো যে দুইটা কার্বক্সিলিক গ্রুপ লাগানো আছে, এটা হচ্ছে সাকসিনেট। এই সাকসিনেটের একটা ব্যাপার আছে, সাকসিনেটের সাথে তোমার ওই রেসপিরেটরি চেনের কমপ্লেক্স 2 একটা রিলেশনশিপ আছে, ওটা আমি রেসপিরেটরি চেন পড়ানোর সময় তোমাদেরকে বলবো। এই সাকসিনেট ডিহাইড্রোজেনাস একটা এনজাইম আছে, এটা এসে কাজ করে এই যে FAD কে FADH2 তে কনভার্ট করে দেয়। তার মানে দেখো FAD টা কি ছিল, অক্সিডাইজড ফর্ম ছিল। ও যখন একটা হাইড্রোজেন নিয়ে নিল তার ভিতরে, তার মানে ও অ্যাকসেপ্ট করে নিল যখন, তখন সে কি হয়ে গেল, এ কিন্তু রিডিউসড হয়ে গেল। তার মানে আমাদের এই যে যত কোএনজাইম গুলো, যত মানে ওয়াটার সলিউবল ভিটামিন গুলো আছে, এরা কিন্তু সবাই এইভাবে কোএনজাইম হিসেবে কাজ করে, মানে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। সে নিজে একবার অক্সিডাইজড হয়, একবার রিডিউসড হয়, মানে সে নিজে রিডিউসড হয়ে যে সাবস্ট্রেট তাকে অক্সিডাইজড হতে হেল্প করে। তো এই ক্ষেত্রে এটা কি হলো, এই সাকসিনেট সে নিজে কি করলো, তার এই হাইড্রোজেনটাকে দিয়ে দিল, সে হাইড্রোজেন নিয়ে রিডিউসড হয়ে গেল, FAD রিডিউসড হয়ে গেল, আর এই যে ফিউমারেট যেটা তৈরি হয়ে গেল সেটা কিন্তু সে অক্সিডাইজড হয়ে গেল। আচ্ছা, এবার ফিউমারেট আবার একটা ওয়াটার নিয়ে যেটাতে তৈরি করলো সেটা হচ্ছে ম্যালেট, এবং আলটিমেটলি যে ম্যালেট থেকে যখন অক্সালো অ্যাসিডেট হবে তখন ম্যালেট ডিহাইড্রোজিনেস একটা এনজাইম আছে, ডিহাইড্রোজিনেস নাম শুনলেই তোমরা বুঝবা যে হাইড্রোজেনকে সরায় দেয়, ডিসপ্লেস করে দেয়। তাহলে ডিহাইড্রোজিনেস এখান থেকে হাইড্রোজেন সরায় দিবে, সেই হাইড্রোজেনটাকে কে অ্যাকসেপ্ট করবে, এই যে NAD অ্যাকসেপ্ট করবে, NAD অ্যাকসেপ্ট করে NADH এ কনভার্ট হয়ে যাবে। তো এই পুরা জিনিসটাই হচ্ছে তোমার এই
টিসিএ সাইকেল। আমার মনে হয় এই টিসিএ সাইকেলটা তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এই ইয়ে নিয়ে আসছিলাম, এই যে স্ট্রাকচারটা নিয়ে আসছিলাম, মলিকুলার ফর্মুলা কি, গ্লুটামেট ম্যাম, গ্লুটামেট। আবার তোমার বাংলায় লেখার দরকার কি, ইংলিশে লিখে কি সমস্যা হতো? তো পরীক্ষাতে তো ইংলিশে লিখতে হবে, আর ইংলিশ লেখা তো ইজি, তুমি বলছো বাংলায় লিখেছে, স্পেশাল কারিগর। আচ্ছা, তারপরে দেখো এটা তো মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে এইভাবে যে রিজেনারেট করলে, অক্সালো অ্যাসিলেট রিজেনারেট করলো, আবার একটা নতুন অ্যাসিটাইল কই আসবে, ওইটার সাথে লেগে সেইটা এইভাবে সাইকেলটা চলতে থাকবে। আমি তোমাদের যেটা বলেছি সেটা হলো যে তোমাদেরকে ওইটা লিখতে হবে না, তোমাদের সাধারণত তোমাদের অ্যাসিটাইল কই কি খুব একটা আকার, এই পরীক্ষাতে কি অ্যাসিটাইল কই আঁকতে বলে আমি ঠিক জানি না, আমি সাধারণত কখনো এই ধরনের কোশ্চেন দেই না। তো অ্যাসিটাইল কই যদি কখনো আঁকতে বলেই তোমরা এই যে অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কই লাগাই দিও। বরং আমি মনে করি যে এই ক্ষেত্রে তোমরা মোজাম্মেল স্যারের বইতে যেভাবে 4 কোণা করে যে ছবিটা দেওয়া আছে ওইটা ফলো করো। সেইখানে অক্সালো অ্যাসিটেটটা রিজেনারেট হলো লেফট সাইডের কর্নারে, উপর থেকে অ্যাসিটাইল কই এসে লাগলো, অ্যাসিটাইল কই এসে লাগে, এখানে রাইট সাইডে কি তৈরি হলো, সাইডটের তৈরি হলো। আমার মনে আছে আমরা যখন পোস্ট গ্রেড করি, মোজাম্মেল স্যার যখন এই ছবিটা আঁকাতো, জাস্ট এরকম একটা স্কোয়ার আঁকাতো, আঁকায়ে এই কর্নারে দিয়ে দিত অক্সালো অ্যাসিটেট, রাইট সাইডে দিয়ে দিত সাইট্রেট, এখানে দিয়ে দিত হচ্ছে সাকসিনাইল কই কি স্যার খুব একটা আঁকতো, আমার মনে নেই এই মুহূর্তে, আলফা কিটো গ্লুটারেট। এরপরে স্যার আলফা কিটো গ্লুটারেট থেকে স্যার এই সাকসিনেট বানাতো, সাকসিনেট থেকে একদম টান মেরে অক্সালো অ্যাসিটেট বানাই দিত, দিয়ে এই মানে একটা ইয়ে আর কি, মডিফাইড ভার্সন, কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা। তো তোমাদের এই সব কিছু কোনো কিছু মনে রাখার দরকার, আমি এই ছবি এই দেখাইছি যে কোথায় কোথায় কোন এনজাইম এসে কাজ করে, কোন কোন জায়গায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এবং এই যে তোমার অ্যাসিটাইল কোয়ের যে 2 কার্বন কন্টেইনিং একটা কম্পাউন্ড ছিল, দুইটাই কার্বন তার এই কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে চলে গেল, তখন বাকি পথটা কিন্তু ওর, ওই যে বললাম যে 2 বন্ধু একসাথে যাত্রা শুরু করছিল, ও তো আর কন্টিনিউ করতে পারলো না, ওকে তো ডাম্প করে দিয়ে চলে যেতে হলো, আর ও কিন্তু একা একা এই সব পাথ হয়ে মাঝে অনেক জিনিস সাকসিনাইল কোয়ে তৈরি করলো। এই সাকসিনাইল কোয়ে আবার আমাদের হিম তৈরি করতে মানে হিম তৈরি করতে কাজে লাগে। এই যে অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট বলতেছি, আলফা কিটো গ্লুটারেট, আর এই যে 2 অক্সো গ্লুটারেট সেম জিনিস, আলফা কিটো গ্লুটারেট যে তৈরি করলো, ওইটার গায়ে যদি তুমি অ্যামাইনো গ্রুপ লাগাই দাও, গ্লুটামেট হয়ে যাবে, একটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, ওটার গায়ে আরেকটা অ্যামাইনো গ্রুপ লাগাই দিলে গ্লুটামিন হয়ে যাবে। এই গ্লুটামেট দিয়ে আবার আমরা অনেক কিছু বানাইতে পারি, এটা তোমরা জানো। এরপরে তোমরা চলে আসো যে ফিউমারেট, এরপরে ম্যালেট। এই ম্যালেট দিয়ে কিন্তু আমরা গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ বানায় ফেলতে পারি। এই ফিউমারেট তোমরা জানো, ফিউমারেট আমার একটু পরে তোমাদেরকে আমি ইন্টারাকশন দেখাবো যে ইউরিয়া সাইকেলের সাথে এই টিসিএ সাইকেলের দুইজনের সম্পর্কটা কোথায়, তাদের রিলেশনশিপটা কোথায়, তখন দেখতে পাবা এই জিনিসগুলো। আলটিমেটলি দেখো এই কোথায় কোথায় যে তোমার এই এনএডিএইচ এ কনভার্ট হলো, এবং এই এনএডিএইচ গুলো আলটিমেটলি ফার্দার ক্যাটাবলিজমের জন্য কিন্তু ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্টে যেতে হবে। ইলেকট্রন ট্রান্সপোর্টে যেয়ে সে কি হবে, সে নিজে অক্সিডাইজড হয়ে যাবে, সে তো রিডিউসড ফর্মে আছে, তার গায়ে একটা হাইড্রোজেন লাগানো আছে মানেই বুঝবা যে সে রিডিউসড ফর্মে আছে। সে রিডিউসড ফর্মে যেহেতু আছে, ওকে তো ফার্দার অক্সিডাইজড হতে হবে, ফার্দার অক্সিডাইজড না হলে তো সে এসে আবার এই রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে না। তাহলে সেই ফার্দার অক্সিডাইজড হওয়ার জায়গাটা কোথায়, সেই জায়গাটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওখানে যে সে নিজে রিঅক্সিডাইজড হবে, এট দ্য সেম টাইম কি করে আসবে, একটা বিশাল কাজ করে আসবে, যে আমার বডির যে এনার্জি কারেন্সি এটিপি, এইটা তৈরি করবে আর ওয়াটার তৈরি করবে। এইবার আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই যে তোমরা এনার্জি যখন ক্যালকুলেশন করবা, তোমাদের তো মাঝে মাঝে আসে যে একটা 1 মলিকুলার গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন হলে, কমপ্লিট অক্সিডেশন মানেই বুঝবা যে ওটা থেকে তুমি পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে বানাইছো, অ্যাসিটাইল কোয়ে বানায়ে টিসিএ সাইকেলে রান করায় ইটিসি তে মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে নিয়ে গেছো। সেইখানে কোথায় কোথায় কত এনার্জি ক্যালকুলেশন হয়, মানে কত এটিপি প্রোডাকশন হয়, তখন এই জিনিসটা লাগে। তো তখন তুমি সবসময় মনে রেখো যে আমার গ্লুকোজ কত কার্বন কন্টেইনিং ছিল, আমার গ্লুকোজ কিন্তু 6 কার্বন কন্টেইনিং একটা কম্পাউন্ড ছিল। তাহলে এই যে পাইরুভেট হয়ে গেল 3 কার্বন কন্টেইনিং, তাহলে 2টা পাইরুভেট তৈরি হবে,
দুইটা পাইরুভেট যদি তৈরি হয় তাহলে এই যে টু আর পাইরুভেট থেকে একটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। এখানে তোমরা জানো পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল তৈরি হয় তখন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। এখানেও একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে তোমার একটা কার্বন লস করে তো অ্যাসিটাইল তৈরি হয়। তা না হলে তুমি এই 3 কার্বন কন্টেনিং পাইরুভেটকে কেমনে 2 কার্বন কন্টেনিং অ্যাসিটাইল তে কনভার্ট করলা? তার মানে 3 কার্বন কন্টেনিং পাইরুভেট থেকে যখন তুমি 2 কার্বন কন্টেনিং অ্যাসিটাইল বানাও তখন একটা কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়ে যায়। কিন্তু তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার কিন্তু 2 মলিকুল করে কাউন্ট করতে হবে প্রত্যেকটা জিনিস। এখানে কিন্তু 1 মলিকুল করে কাউন্ট করলে হবে না, কারণ ওই যে তুমি তো বানানোর সময় বানাইলা কি গ্লাইকোলাইটিক পাথওয়েতে গ্লুকোজ ভাঙ্গা 2টা পাইরুভেট বানাইছো। 2টা পাইরুভেট যদি বানায় থাকো তাহলে অ্যাসিটাইল করেও তোমার 2টা হবে। তাহলে তুমি যখন এনার্জি ক্যালকুলেশন করবা সবকিছু 2টা 2টা করে করতে হবে। এটাই ছিল আমার মেসেজ। আর একটা করে টার্ন নিলে কি কি জিনিস তৈরি হয় এই পিকচারটা তোমরা একবারে দেখে নিবা। এই যে কোথায় কোথায় এনএডিএ, যখন আইসোসাইটেট থেকে আলফা কিটোগ্লুটার, এখানে একটা এনএডিএস এবং কার্বন ডাইঅক্সাইড এট দ্য সেম টাইম। আবার আলফা কিটোগ্লুটারেট থেকে যখন সাকসিনাইল তৈরি হলো এখানে আরেকটা এনএডিএস তৈরি হলো। সাকসিনাইল থেকে যখন সাকসিনেট হয় তখন একটা জিটিপি বা এটিপি প্রডিউস হয়। সাকসিনেট থেকে যখন ফিউমারেট হয় এই সময় ফিউমারেট এফএডিএইচ2 তৈরি হয়। ম্যালেট থেকে যখন অক্সালো অ্যাসিটেট হয় তখন একটা এনএডিএইচ তৈরি হয়। তোমরা বেটার এইটা মনে এইটা আঁকানো যদি তোমাদের পরীক্ষায় আসে, কোশ্চেন একটু দেখো, যদি এই ধরনের কোশ্চেন আসে এই সিম্পল এই জিনিসটা আঁকানো শিখো। ঠিক আছে, সেটাকে তোমরা 4 কোণা করে আঁকায় দিতে পারো, সমস্যা নাই। এই সাকসিনাইল এই নিয়ে ফিউমারেট বানালা, এরপরে ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট টান দিয়ে অক্সালো অ্যাসিটেট থেকে সাইট্রেট বানাই দেবা, আর অ্যাসিটাইল উপর থেকে এসে জয়েন করবে, হয়ে গেল। আচ্ছা তোমরা কি আসছো না চলে গেছো? এই পোলাপান কোনো কথা নাই কেন, ভাগছো সব? আমি আর আমার মনে হচ্ছে না আজকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন শুরু করতে পারবে। এই পোলাপান কি, ওই যে ওকে কি বললাম তারপর থেকে চুপ। এই তোমরা আসছো বাচ্চারা? তো এটিপি ক্যালকুলেশন আমি শুধু 1 মলিকুল অফ অ্যাসিটাইল থেকে আমার কতটুকু এটিপি প্রোডাকশন হতে পারে। আসি ম্যাম, ওকে থ্যাংক ইউ। ইফাত আমার সবসময় থাকে, বাকিদের নিয়ে একটু সন্দেহ আছে, কিন্তু ইফাত আবার মোটামুটি কনসিস্টেন্টলি আমার সাথে থাকে, প্রীতম আমার সাথে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার তোমরা দেখো, ওই যে একটু আগে আমি তোমাদেরকে দেখে আসলাম না কোথায় কোথায় প্রডিউস হবে, কোথায় কোথায় এনএডিএস। এই যে দেখো একটা দুইটা তিনটা এনএডিএস প্রডিউস হবে, একটা এফএডিএস2 প্রডিউস হবে, আর একটা এটিপি বা এটিপি প্রডিউস হবে। তাহলে এইখানে যখন তুমি ক্যালকুলেশন করবা তাহলে এই যে দেখো কয়টা আমি একটু বলে আসলাম এনএডিএস, তাহলে তুমি এই 3 এনএডিএস কে পাশাপাশি নিয়ে এসো, 3টা এনএডিএস, তাহলে 3টা করে আমরা জানি এক একটা করে এটিপি এক একটা করে এনএডিএস যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অক্সিডাইজড হয় তখন 3টা করে এটিপি প্রডিউস করে, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে এই যে আমরা তো 3টা, তাহলে 3 × 9 9টা হবে। আর এই যে এফএডিএস2 থেকে একটা কম হয়, তোমরা যারা অলরেডি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন করেছো তারা জানো যে এফএডিএস2 থেকে একটা কম হয়। তোমরা কিন্তু ওই যে এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা হলো যে তোমরা এখন মডার্ন যেটা সেটা বলা হয় যে 3 না 2.5 এটিপি প্রডিউস হয়, আর যেটা 2 সেটা হচ্ছে 1.5। কিন্তু আমার কাছে মনে হয় কি যে ও তো ফ্র্যাকশনে যাওয়ার দরকার কি, একটা মানে হোল নাম্বার মনে রাখলেই তো ভালো, তাই না? সেই জন্য সেই হিসাবে তুমি 3ই মনে রেখো, তোমাকে কেউ ধরতে যাবে না, তোমাকে কেউ ফাঁসি টাসিও দিবে না, কিছুই করবে না, বা তোমার মার্কসও কেটে দিবে না, কাজে তুমি 3 এটিপি বলতে পারো, কোনো সমস্যা নেই। আর একটা আমার জানি যে এখানে আমার একটা সাবস্ট্রেট লেভেলে একটা এটিপি প্রডিউস হয়, এটা তোমাদেরকে আমি দেখাইছি যে যখন সাকসিনাইল থেকে সাকসিনেট তৈরি হয় এই সময় একটা জিটিপি এটিপি মানে এটিপি সেম এটা প্রডিউস হয়। তাহলে সব মিলে আমার 12টা এটিপি প্রডিউস হলো, তাই না? তাহলে আমার ওই যে দুইটা তাহলে 12 দুগুণে 24, তাহলে 24। আমার কিন্তু 2টা অ্যাসিটাইল থেকে 24টা এটিপি প্রডিউস হবে। এই এটিপি ক্যালকুলেশনটা তোমরা এখানেই করে ফেলবা, এই টিসিএ সাইকেল থেকে কতটুকু। আর ওই যে তুমি গ্লাইকোলাইটিক পাথওয়ে শুরু করে দিয়ে পাইরুভেট থেকে অ্যাসিটাইল বানানো পর্যন্ত কোথায় কোথায় কত এনএডিএস হয়েছিল সেইটা থেকে কতটুকু, এই দুটাকে যোগ করে দিলে তাহলে তোমার টোটাল হয়ে যাবে যে টোটাল 1 মলিকুল অফ গ্লুকোজ থেকে আমার কতগুলো এটিপি প্রোডাকশন হয়। এটা তোমাদের পরীক্ষাতে আসে প্রায়।
আচ্ছা, এখন একটা কথা হলো যে টিসিএ সাইকেলকে আমরা কেন অ্যাম্ফিবলিক পাথওয়ে বলি? আমার মনে হচ্ছে না যে আজকে আর আমি ইটিসি তে যেতে পারবো, মনে হয় এটা পুরো শেষ করে দিতে হবে। তবে আমি ইটিসি টা একটু ভালো করে, মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা তোমাদেরকে একটু ভালোভাবে পড়াতে চাই, এই কারণে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা তোমরা অনেকেই কিন্তু ঠিকমতো বুঝো না। অবশ্য অত তো বোঝার দরকার নাই, তারপরেও পরীক্ষা পাশের জন্য বা একটু নিজের, মানে নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে একটু বোঝা থাকলে ভালো লাগে না যে হ্যাঁ এই জিনিসটা আমি বুঝে পড়ছি, বুঝে পড়লে তো আর মুখস্থ করারই দরকার নাই। টিসিএ সাইকেলকে কেন অ্যাম্পি বলি? কই যে মানে দুইটা পোটেনশিয়ালিটি আছে বলেছিলাম একটু আগে, তোমাদেরকে বর্ণনা করে আসলাম যে অ্যাসিটাইল কো অক্সিডাইজড হয়ে তো আমার যে কার্বন ডাই অক্সাইড হিসেবে তো ভ্যানিশই হয়ে গেল, তাহলে প্লাস হচ্ছে যে সে রাস্তায় আসার সময় এটিপি, এনএডিএইচ, এফএডি এগুলো সব প্রডিউস করলো, এগুলো থেকে যেহেতু আমি এটিপি বানাইতে পারবো, তো কি এটা তাহলে ক্যাটাবলিক। আর অ্যানাবলিক কারণ এটা অনেক কিছু সাপোর্ট করে, ওই যে মাঝে তার যে যে সমস্ত আমরা জানি তো। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস তো তোমরা নাম শুনেইছো। গ্লুকোনিওজেনেসিস কে কিভাবে ডিফাইন করবা বলো তো? নামের ভিতরেই দেওয়া আছে, নিও মানে নতুন, জেনেসিস মানে তৈরি, গ্লুকো মানে গ্লুকোজ, তারে নতুন ভাবে গ্লুকোজ তৈরি। কার থেকে তৈরি করবা? কোনো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যখন তুমি গ্লুকোজ বানাবা, সেই প্রসেসের নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এখন গ্লুকোনিওজেনেসিস এর সাবস্ট্রেট কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ট্রেটই হচ্ছে তোমার এই যে আমরা তোমাদেরকে বলেছিলাম, যখন আমি ট্রায়াসাইল গ্লিসারল ভাঙি দুইটা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। এই গ্লিসারল দিয়ে তুমি গ্লুকোজ বানায় ফেলতে পারো। এছাড়া এই টিসিএ সাইকেলের একটু পরে যে দেখো, টিসিএ সাইকেলের যত ইন্টারমিডিয়েট আছে এগুলো সব কিছু দিয়েই কিন্তু তুমি গ্লুকোজ বানায় ফেলতে পারো। এরপরে দেখো অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারি, ওই যে একটু আগে আমি দেখালাম আলফা কিটোগ্লুটারেটের গায়ে যদি তুমি অ্যামাইনো গ্রুপ লাগায় দাও, সাথে সাথে ওটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, তাহলে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারি। হিম সিনথেসিস করতে পারি। তোমরা জানো যে সাকসিনাইল কোয়ে লাগে হিম সিনথেসিস। হিম সিনথেসিসের ফার্স্ট স্টেপ কি 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 লাগে? সাকসিনাইল কোয়ের সাথে আর একটা কি লাগে? তোমরা উত্তর দাও, সব আমি বলে দিলে কেমন করে হবে। এছাড়া কি করতে পারি আমরা? ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে পারি। আমরা হলো যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করতে পারি। এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু জোড়া লাগায় লাগে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। ওই যে যেমন ফ্যাটি অ্যাসিড বেটা অক্সিডেশনে ভেঙে যেভাবে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, সেরকম ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের সময় আছে। তাহলে এইগুলো তো আমার সবই অ্যাম্ফিবলিক পাথওয়ে, তাই না? একইভাবে আমরা বলতে পারি যে সরি অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ সাপ্লাইং অ্যাসিটাইল কোয়ে। পিউরিন পাইরিমিডিন সিনথেসিস, পিউরিন পাইরিমিডিন সিনথেসিসেও কিন্তু আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে তোমরা একটু মনে করে দেখো। আমি তোমাদের পিউরিন পাইরিমিডিন সিনথেসিসের সময়ে র ম্যাটেরিয়ালস কি কি লাগে বলেছি, সেখানে আমাদের কিছু নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু তুমি এই সাইকেলের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবা। অ্যাজ ফর এক্সাম্পল আমার গ্লুটামাইন লাগে, ওই যে গ্লুটামেট বানালাম, গ্লুটামেট বানায়, তারপরে গ্লাইসিন, এখানে কিন্তু গ্লাইসিন তৈরি হয়। তো এইভাবে আমরা টিসিএ সাইকেলকে এই কারণে আমরা অ্যাম্ফিবলিক পাথওয়ে বলতেছি, যে এখান থেকে আমরা ইয়েস গ্লাইসিন, ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ। সাকসিনাইল কোয়ে প্লাস গ্লাইসিন। গ্লাইসিনটা কি জিনিস? গ্লাইসিনটা হোয়াট ইজ গ্লাইসিন? এই যে এইবার আসো দেখো কেন এই যে আমার অ্যাসিটাইল কোয়ে টু কার্বন কন্টেইনিং এটা আসলো, এসে লেগে সাইট্রেট হলো। এই যে এখান থেকে আমি যে সাইট্রেট থেকে কি কি বানাইতে পারি, এইগুলো অল দিস আর অ্যানাবলিক। সাইট্রেট থেকে আমি ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড সবই বানায় ফেলতে পারি। সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড বানানো যায়, স্টেরয়েড বানানো যায়। এরপরে দেখো এই যে এখান থেকে আমি গ্লুটামেট, ওই যে বলছিলাম আলফা কিটোগ্লুটারেটের গায়ে যদি অ্যামাইনো গ্লুটামেট বানায় ফেলতে পারি, অন্যান্য অ্যামাইনো অ্যাসিড বানায় ফেলতে পারি। গ্লুটামেট থেকে গ্লুটামাইন, সেটা তো তোমরা যে সেদিন দেখালাম যে কি লাগে আমার নিউক্লিওটাইড সিনথেসিসে লাগে, মানে পিউরিন পাইরিমিডিন সিনথেসিসে লাগে। তারপরে দেখো এই যে সাকসিনাইল কোয়ে থেকে আমরা পরফারিন, নট অনলি যে হিম, পরফারিন গুলো কিন্তু সব তৈরি হয় সাকসিনাইল কোয়ে থেকে। ফিউমারেট বানায় ফেলতে পারি, ম্যালেট বানায় ফেলতে পারি, ম্যালেট থেকে বা অক্সালো অ্যাসিটেট থেকে তো আমরা অ্যাসপার্টেট বানায় ফেলতে পারি, অ্যাসপার্টেট থেকে আদার অ্যামাইনো অ্যাসিড বানায় ফেলতে পারি। তোমরা জানো সেটা হচ্ছে যে ওই যে গতদিন পড়াইছিলাম ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে। এবং এই অ্যাসপার্টেটটা আমাদের নিউক্লিওটাইড বানাতেও কাজে লাগে। অ্যাসপার্টেট একটু পরে দেখবা যে টিসিএ সাইকেলেও কাজে লাগে, সরি ইউরিয়া সাইকেলেও কাজে লাগে। তারপরে ওই যে তোমরা একটু আগে বললা হিম সিনথেসিসেও কাজে লাগে, তাই না? না, হিম সিনথেসিস গ্লাইসিন, সরি হিম সিনথেসিস গ্লাইসিন। তো এই কারণে আমরা এটাকে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলে থাকি, যে সে তার ক্যাটাবলিক ইফেক্টও আছে, তার
অ্যানাবলিক ইফেক্টও আছে। এই যে সাইটের থেকে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করলাম, এখান থেকেই আবার এই গ্লুটামেট থেকে আমরা নিউরোট্রান্সমিটার বানাই, হিম তৈরি করি। ম্যালেট থেকেও আমরা যেমন গ্লুকোনিওজেনেসিস, মানে ম্যালেট আসলে অক্সালোস থেকে ম্যালেট বানাই, আবার পরে যেহেতু অক্সালো অ্যাসিডিটি হয়ে যায়, তো সেটা যদি আমি পারি তোমাদের গ্লুকোনিওজেনেসিস করাই দিব এক ফাঁকে। আর অক্সালো অ্যাসিডের থেকে তো আমরা অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারি। এটা তোমরা কতদিন আমি তোমাদের সাথে এটা নিয়ে কথা বলেছি, ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে। এইগুলো সব আমি এগুলো দিয়ে দিয়েছি যে কেন এটা অ্যাম্ফিবলিক, এই ছবিগুলো দিয়ে দিয়েছি, তোমরা পরে দেখে নিও, একটু মিলাই নিও। আর টিসিএস সাইকেলকে আমরা কেন কমন মেটাবলিক পাথওয়ে বলি, ওই যে একটু আগেই কিন্তু আমি একদম প্রথম পিকচারে তোমাদের সাথে আলোচনা করে আসছি যে আমরা যেটাই খাই, প্রোটিন খাই, ফ্যাট খাই, আর হচ্ছে যে কার্বোহাইড্রেটই খাই, যেটাই খাই না কেন, আমার অ্যামাইনো অ্যাসিড যে দুই ধরনের আছে, গ্লুকোজেনিক হলে পাইরুভেট বানাবো, আর যদি কিটোজেনিক হয় ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে। আবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা এই টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েট হিসাবে তৈরি হয়ে যায়, যার এন্ড প্রোডাক্ট, অ্যামাইনো অ্যাসিডের এন্ড প্রোডাক্ট এই টিসিএস সাইকেলের ইন্টারমিডিয়েট তৈরি করে। এটা তো গ্লিসারল থেকে আমি পাইরুভেট বানাই, ফ্যাটি অ্যাসিড থেকে এটা বানাই, এগুলো তোমরা জানো। তো এই কারণে এটা আমরা এটাকে বলে থাকি হচ্ছে কমন মেটাবলিক পাথওয়ে। এবং আলটিমেটলি যেটা আমার হয়, যে রিডিউসড কোএনজাইম গুলো আসে, সেটা ইলেকট্রন ট্রান্সপোর্টে যে আমার এটিপি প্রোডাকশন করে। এই এটিপি যেহেতু প্রোডাকশন করে, সেই জন্য এটা ক্যাটাবলিক। আর অন দা আদার হ্যান্ড, যেহেতু অনেকগুলো জিনিস সিনথেসিসে হেল্প করে, সেই জন্য এটা অ্যানাবলিক। টিসিএস সাইকেল কেন কমন মেটাবলিক পাথওয়ে, আমি এই জিনিসটাই বর্ণনা করতে যে এটাই হলো ফাইনাল অক্সিডেটিভ পাথওয়ে ফর কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। এটা দেখলেই তোমরা বুঝে যাবা। এই ছবিটা এই জন্য আমি দিয়েছি, এটা হচ্ছে মোজাম্মেল স্যারের বই থেকে এই ছবিটা নেওয়া। তো বেশ অনেক আগে আমি নিচ্ছিলাম, তো ছিল, তো আমি ভাবলাম দিয়ে দেই। তোমরা তো জানোই যে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ এটা ভাবে বানানো, এটা অলরেডি আমি বলে ফেলেছি। ফ্যাট, গ্লুসার, এই প্রোটিন থেকে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড পাইরুভেট, আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে, এবং অ্যাসিটাইল কোয়ে হয়ে গেলে এটা, এই জন্য এটা কমন মেটাবলিক পাথওয়ে। ওখানে টেক্সট যেগুলো লেখা আছে ওগুলো অত ডিটেলস তোমাদের কখনোই লিখতে হবে না, তোমরা যদি এই ছবিটা এঁকে দাও তার সাথে সামান্য একটু টেক্সট লিখে দিলেই হয়ে যাবে। এখন এই টিসিএস সাইকেলের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে এটাই হলো কিন্তু ফাইনাল কমন পাথওয়ে ফর অক্সিডেশন অফ অল টাইপ অফ মেটাবলিক ফুয়েল। যেমন মনে করো আমাদের মেটাবলিক ফুয়েল কি কি আছে, এক নম্বরে হচ্ছে গ্লুকোজ, দুই নাম্বার ফ্যাটি অ্যাসিড, এরপরে অ্যামাইনো অ্যাসিড, কিটোন বডি। এই যাকেই তুমি আসলে অক্সিডেশন করতে যাও, তোমার টিসিএস সাইকেলের হেল্প লাগবে, তাই তো? হ্যাঁ, এটাই হলো 70% টোটাল এনার্জি প্রোডাকশন কিন্তু আমার এই টিসিএস সাইকেলের মাধ্যমেই হয়ে থাকে। তো এর যেহেতু এটা একটা অ্যাম্ফিবলিক পাথ, একটু আগে বলে আসলাম, তো তার অ্যানাবলিক এবং ক্যাটাবলিক পটেনশিয়াল দুইটাই আছে। এটাই হচ্ছে তোমার এই যে বিভিন্ন প্রিকারসার যেগুলো দেয়, সেগুলো দিয়ে আমরা যে প্রিকারস একটু আগে দেখলাম যে ম্যালেট যে তৈরি করে, সেটা দিয়ে আমি গ্লুকোজ বানাতে পারি। তারপরে অক্সালো অ্যাসিড দিয়ে আমি প্রোটিন বানাতে পারি। আমার গ্লুটামেট থেকে গ্লুটামাইন লাগে, সেটা দিয়ে আমার নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের জন্য কি লাগে, পিউরিন পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিন তৈরির জন্য আমার এটা এই কাজে লাগে আর কি। মানে এই সাইকেলের মাধ্যমেই আমার যে অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হয়, ওইগুলো দিয়েই তো আসলে আমি পিউরিন পাইরিমিডিন তৈরি করি। এবার একটু মনে মনে পিউরিন এবং পাইরিমিডিনের র ম্যাটেরিয়ালস কি কি লাগে মনে মনে চিন্তা করে নাও। ওখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড লাগে, যে টিসিএস সাইকেলের মাধ্যমে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডও প্রডিউস করি। এছাড়া দেখো যে কার্বন ডাই অক্সাইড যে প্রোভাইড করে, এটা প্রোভাইড কার্বন ডাই অক্সাইড ফর ইউরিয়াস সাইকেল, সরি লিখেছি কেন। এরপরে আসো আমরা ইন্টার রিলেশনশিপ বিটুইন দা টিসিএস সাইকেল এবং ইউরিয়া সাইকেল। আমি তোমাদের টিসিএস সাইকেল পড়ানোর সময় বলেছিলাম যে এটা আমি পরে তোমাদেরকে বলবো। এখানে একটা খেয়াল করে দেখো, এই যে এই নিচের এই এতটুকু পর্যন্ত কিন্তু কি, এটা হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তো আমাদের টিসিএস সাইকেল আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের, টিসিএস সাইকেলের ঘটনাটা একদম এক্সক্লুসিভলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতরে ঘটে। অন দা আদার হ্যান্ড তোমার ইউরিয়া সাইকেলের পার্টলি একটু, যেমন অর্নিথিনটা কিন্তু ভিতরে আসে। কার্বাময়েল ফসফেট মানে তোমার প্রথমে যে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামফ্রি অ্যামোনিয়া, এই দুটা মিলে যেটা তৈরি হলো কার্বাময়েল ফসফেট, এই ঘটনাটা ঘটে হচ্ছে তোমার উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আর অর্নিথিন কিন্তু তৈরি হয় সাইটোপ্লাজমে, সে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে ঢুকে এই কার্বাময়েল ফসফেটের সাথে মিলে সাইট্রুলিন তৈরি করে। সাইট্রুলিন তৈরি হওয়ার পরে সাইট্রুলিনটা কিন্তু বাইরে বের হয়ে যায়, হচ্ছে যে সাইটোপ্লাজমে চলে যায়। কিন্তু টিসিএস সাইকেলের পুরো ঘটনাটাই কিন্তু ঘটে উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এখন খেয়াল করে দেখো, এই যে আমরা একটু আগে কি বললাম যে আমার এই
ইউরিয়া সাইকেল রান করার জন্য আমার যে অ্যাসপার্টেট লাগে, সেই অ্যাসপার্টেট কিন্তু আমি কোথা থেকে তৈরি করতে পারি? আমার এই টিসিএস সাইকেল থেকে তৈরি করতে পারি। ওই যে আলফা কিটোগ্লুটারেট আর যে অ্যাসপার্টেট, তোমরা যে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ যে আমি ট্রান্সঅ্যামাইনেশন রিঅ্যাকশনে যে পড়াইছিলাম, ওইটা খেয়াল করে দেখো, দেখে এটা দিয়ে কিন্তু আমি কি করতে পারি? অ্যাসপার্টেট বানায় ফেলতে পারি। সেই অ্যাসপার্টেটটা আমার কোথায় কাজে লাগে? সেই অ্যাসপার্টেটটা আবার আমার কাজে লাগে হলো ইউরিয়া সাইকেলে। আবার এখানে যখন আর্জিনো সাকসিনেট হয়, আর্জিনো সাকসিনেট হয়ে স্প্লিট হয়ে আর্জিনিন আর ফিউমারেট যে তৈরি হয়ে যায়, সেই ফিউমারেটটা কিন্তু আবার কোথায় কাজে লাগে? এই ফিউমারেট থেকে আমি ম্যালেট বানায় ফেলতে পারি। সেই ম্যালেটটা এসে কিন্তু আমার টিসিএস সাইকেলকে ফিড করতে পারে। মানে এই যে আমার এখানে ম্যালেটটা বানায় ফেললাম, সেই ম্যালেট এসে আমার এই টিসিএস সাইকেলকে রান করাতে পারে। আর আমার এই টিসিএস সাইকেল থেকে যে আমি অ্যাসপার্টেট তৈরি করলাম, সেই অ্যাসপার্টেট আমি দান করে দিলাম কোথায়? দান করে দিলাম ইউরিয়া সাইকেলকে। এইভাবে ওদের দুজনের ভিতরে একটা রিলেশনশিপ আছে। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা দেখো, সেটা হলো যে এই যে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় টিসিএস সাইকেলের, কিন্তু 2টা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। এছাড়াও যদি তুমি চিন্তা করো যে ওই আমার পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে বানাচ্ছে, তখনও কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। তাই এই কার্বন ডাইঅক্সাইড গুলো আলটিমেটলি কোথায় যায়? এই কার্বন ডাইঅক্সাইড গুলো কিন্তু তোমার টিসিএস ইউরিয়া সাইকেলে মানে স্টার্টিং এ হেল্প করে। আমরা জানি যে ইউরিয়া সাইকেলের এন্ট্রির সময় 2টা জিনিস লাগে, 2টা বডির 2টা ওয়েস্ট প্রোডাক্ট একসাথে মিলে ইউরিয়া সাইকেল স্টার্ট করে। তার ভিতরে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অ্যানাদার ওয়ান ইজ ফ্রি অ্যামোনিয়া। তো এই কার্বন ডাইঅক্সাইডটা আমি কোথা থেকে পাই? আমি টিসিএস সাইকেল থেকে পাই। আর ওইগুলো তো আমি তোমাদেরকে বললামই যে অক্সালো অ্যাসিড থেকে আমি অ্যাসপার্টেট বানায় ফেলতে পারি। সেই অ্যাসপার্টেটটা এই সার্ট্রুলিনের সাথে মিলেই কিন্তু আর্জিনো সাকসিনেট হয়। আবার এখান থেকে আর্জিনো সাকসিনেট যখন স্প্লিট হয় হয়ে আর্জিনিন হয় আর এখানে ফিউমারেট হয়, এই ফিউমারেটটা কিন্তু আবার এসে তোমার টিসিএস সাইকেলকে ফিড করতে পারে। এভাবে দুইজন একজন আরেকজনের সাথে খুবই ইন্টার রিলেটেড। যদিও টিসিএস সাইকেল এক্সক্লুসিভ, মানে টিসিএস সাইকেলকে আমি বলবো হচ্ছে অ্যাম্ফিবলিক, কারণ ওই যে যেহেতু তার ক্যাটাবলিক পটেনশিয়ালিটিও আছে, সে এই যে ক্যাটাবলিক একটু আগে আমি বলে আসলাম যে 1 মলিকুল অফ টিসিএস সাইকেল 1 মলিকুল অফ অ্যাসিটাইল কোয়ে টিসিএস সাইকেলে রান করায় আমি 12টা এটিপি পাই, তাই না? একটু আগেই বলে আসলাম। এখানে তাহলে এটা তার ক্যাটাবলিক, এটার এই ক্যাটাবলিক ইফেক্টের জন্য, এটা তো অ্যাম্ফিবলিক আমরা জানি, তার একটা ক্যাটাবলিক ইফেক্ট আছে। আর এটা কিন্তু এক্সক্লুসিভলি অ্যানাবলিক, কারণ ইউরিয়া সাইকেল একটা সিনথেটিক পাথওয়ে, এখানে আমার 4টা এটিপি উল্টা আরো খরচ করতে হয়। এই যে -4 এটিপি, মানে আমার 4টা এটিপি এখানে খরচ করা লাগে। আর এখানে আমি 12টা এটিপি গেইন করি। আমরা জানি যে সমস্ত পাথওয়েতে আমরা এটিপি পাই, এগুলো হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। আর যে সমস্ত পাথওয়েতে আমার এটিপি খরচ করতে হয়, তারা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে। তো এটাও এদের দুজনের ভিতরে একটা ডিফারেন্স। এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আমি আজকে আর পড়াতে চাচ্ছি না, কারণ অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো আজকে আমি এখানেই শেষ করে দিই। আমি ইনশাল্লাহ সামনের দিন তোমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা পড়াই দিব। তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা একটু পড়বা, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তোমরা নিজেরা একটু পড়বা। তার সাথে তোমাদের যেগুলো কোশ্চেন আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে, সেই কোশ্চেন গুলো তোমরা লিখে নিয়ে আসবা। কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে আমি দেখছি যে তোমরা অনেকেই বুঝো না। একটু জাস্ট মুখস্থ করে কোনোভাবে রেখে দাও, বা পরীক্ষাতে ওটাই আসে যে ইলেকট্রন ট্রান্সপোর্টের কম্পোনেন্ট গুলো আঁকাতে বলে, কোথায় কোথায় এটিপি প্রোডাকশন হয় বা কি কি ইনহিবিটরস আছে, এইটুকুই তোমাদের লাগে, এটুকুই। কিন্তু তারপরে আমি একটু চাচ্ছি যে তোমাদের একটু সামান্য একটু হলেও একটু কনসেপশন ক্লিয়ার করে দিতে। তো ইনশাল্লাহ সামনের দিন তাহলে আমি ক্লাসটা নিয়ে নিব। আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে।